হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের আজকে করাবো দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 মাধ্যমিক 2027, কিন্তু তোমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষা দিবা 2026। দেখো আজকে আমরা 13 নম্বর স্কুল নিয়ে এসেছি। এর আগের 1 থেকে 12 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তোমরা আগের ক্লাসগুলো আগে ভালো করে দেখে নাও। চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। আজকের ক্লাসের যে প্রথম যে অঙ্কটা আছে 1 নম্বর বলছে বার্ষিক y% হার সরল সুদে x টাকার জেড বছরের সুদ বলেছে। সুদ যেটা আমরা জানি, যাকে আমরা আই বলি, যে আই সমান সমান PTR/100, PTR/100 সরল সুদের সূত্র আই সমান সমান PTR/100। আই তো বললাম আই হচ্ছে সুদ, পি আসল, টি সময়, আর হচ্ছে বার্ষিক সুদের হার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে মানগুলো বসাও। আমাদের আয়ের মান বের করতে হবে, সুদ বের করতে হবে। দেখো পি যেটা আসল, এই যে বলেছে এক্স টাকার, আসলটা কিন্তু এক্স টাকার, তাই না? এক্স টাকার জেড বছরের সুদ, সময়টা জেড বছর। তাহলে পি আসল যেটা এক্স টাকা, পি এর জায়গায় আমি এক্স বসাবো। আর টি যেটা সময়, যেটা বলেছে জেড বছর, তাহলে টিটা আমাদের এখানে জেড। আর আর এখানে দেখো যে আরটা যেটা বার্ষিক সুদের হার, এটা y% বলে দিয়েছে। তাহলে এখানে আর এর জায়গায় আমি ওয়াই লিখতে পারবো, আর নিচে 100। 100টা হয় এই পার্সেন্টের জন্য, শতকরা চিহ্ন আছে তার জন্য নিচে 100 দেওয়া হয়েছে। এবার এটা সলভ করে নাও, সলভ করে তোমরা পেয়ে যাবা XY Z, নিচে 100। দেখো আমাদের অ্যান্সার কিন্তু মিলে গেছে। ঠিক আছে, যে সুদটা বের করতে বলেছিল XYZ/100, দেখো আমাদের ডি নাম্বার অপশানটা মিলছে। 2 নম্বর প্রশ্নটা বলছে বার্ষিক একই সুদের হারে কোনো আসলের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয় একমাত্র 1 বছর সময়ে। এটা এর আগেও বলেছি তোমাদের, 1 বছর সময়ের ক্ষেত্রে সরল সুদ যা হবে চক্রবৃদ্ধি সুদ তাই হয়। অ্যান্সারটা 1 বছর। পরের প্রশ্ন 3 নম্বরটা বলছে এম এর কোন মানের জন্য একটা দ্বিঘাত যে সমীকরণটা আছে, এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এম এর কোন মানের জন্য, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এখন তো দ্বিঘাত সমীকরণ, যেহেতু S² আছে বলে দ্বিঘাত সমীকরণ। তো বলছে দ্বিঘাত সমীকরণ হবে না কখন, মানে এম এর কোন মানের জন্য। তো এখানে দেখো যেটা আমাদের জানতে হবে, দ্বিঘাত সমীকরণ কখন হয় না, যখন S² যুক্ত পর্যায় থাকবে না। তো S² যুক্ত পর্যায় থাকবে না কখন, যখন S² এর সহগটা শূন্য হবে। মানে এখানে S² সহগ যেটা আছে 2m+1, এটাকে আমাদের শূন্য হতে হবে। S² সহগ শূন্য হয়ে গেলে S² যুক্ত পর্যায় থাকবে না, কারণ 0 × S² আর নাই, পুরো শূন্য হয়ে যাবে, S² আর থাকবে না। S² না থাকলে আমরা বলতে পারবো দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাদের যে এক্স যে চলরাশিটা আছে তার পাওয়ারটা 2 হওয়া দরকার, মানে S² থাকা দরকার দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য। আর এখন যদি S² যুক্ত পদটাই না থাকে তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। আর S² যুক্ত পদ থাকবে না কখন, যখন S² এর সহগটা, এই যে যেটা আছে 2m+1, এটা যদি শূন্য হয়ে যায়, তখনই আমাদের কি যে S² যুক্ত পদটাই থাকবে না আর দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এই যে সমীকরণটি আছে দ্বিঘাত সমীকরণ হবে না যদি এই যে S² এর সহগটা 2m+1 যদি শূন্য হয়। ঠিক আছে, তো এটাকে শূন্য ধরে আমাদের এম এর মানটা যে বের করতে বলেছিল, এখন এম এর মানটা পেয়ে যাব 2m, আচ্ছা 1টাকে +1টা দিকে -1 হয়ে যাবে, m সমান সমান -1/2। ঠিক আছে, এই যে এম এর কোন মানের জন্য, তাহলে এম এর এই মানের জন্য -1/2 এই মানের জন্য এই যে আছে সমীকরণটি, এটি দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ তোমরা লক্ষ্য করো এম এর মান যে -1/2 পেলাম, তুমি যদি পুট করে দাও এম এর জায়গায় -1/2, এটাকে সরল করলে পরে এটা এই মানটা কিন্তু 0 চলে আসবে, এই মানটা। ঠিক আছে, এম এর জায়গায় এই মানটা বসালে, তাই না? তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। অপশান দেখো দেওয়া আছে এম এর মানটা, যেটা -1/2, যেটা সি নাম্বার অপশানটা মিলছে। চলে পরের প্রশ্ন আমরা চলে আসবো 4 নাম্বারটা। আমাদের এখানে আছে m/n-m 4/7 আছে, এরকম সমীকরণটা আছে। এই সমীকরণ থেকে m/n এর মানটা বের করতে বলেছে। দেখো আমরা কি করছি, এখান থেকে মানটা বেরিয়ে আসবে। আমরা প্রথমে বর্গগুণ করে নিই। চলো বর্গগুণ বলতে কণাকণি গুণ, এই যে 7 আছে আর m, 7m সমান সমান
ঠিক আছে, এইভাবে কোণাকুনি গুণ করে সমান সমান দেবো। তারপরে এই কোণাকুনি গুণ করো, এটা হবে আমাদের 4n মাইনাস 4m, একদম কোণাকুনি গুণ, 4 দিয়ে দুজনকে গুণ। ওকে, আচ্ছা এক কাজ করো, এই যে এমগুলো একদিকে করি, বাঁ দিকে নিয়ে আসি। এখানে 7m আছে, এই যে মাইনাস 4mটা চলে আসবে বাঁ দিকে, তো এটা প্লাস হয়ে যাবে 4m, এটা আমাদের 4n আছে। তুমি জানো যে এদিককার জিনিস এইদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যায়, মানে চিহ্ন পাল্টে যাবে, মাইনাস আছে তো প্লাস হয়ে গেল। আচ্ছা এখানে 7m আর 4m এটা যোগ করে নাও, 7টা m আর 4টা m, এটা হয়ে গেল 11টা m, 11m, এটা আমাদের আছে 4n। এবার এই জায়গায় তোমরা একটা কাজ করতে পারবা যে m/n, দেখো m এর নিচে nটাকে নামাই দিলাম, আর 4 আছে 4-এর নিচে এই 11টাকে নামিয়ে দিলাম। এটা কিন্তু তোমরা করতে পারবা, এটা হচ্ছে বর্গগুণের নিয়ম অনুসারে হয়। দেখো তোমরা যদি লক্ষ্য করো, তোমরা যদি বর্গগুণ করে নাও, কোণাকুনি গুণ, এই যে 11m সমান সমান এদিকে 4n পাবা, তাই তো বর্গগুণ করলে। তো এটা থেকে এটা যদি হয় তাহলে এটা থেকে এটাও হবে, তাই এটা তোমরা করতে পারবা। তা দেখো m/n এর মানটা যে বের করতে বলেছিল, আমরা কত পেয়ে গেলাম? 4/11 পেয়ে গেছি। ঠিক আছে, দেখো এটাকে আমাদের অ্যান্সার 4/11। তাহলে 4/11 দেখো, যেটা অপশানটা আছে ডি নাম্বার অপশানটা কিন্তু আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্নে আমরা চলে আসবো। এবার আমাদের 5 নম্বর প্রশ্নটা দেখো। 5-এর প্রশ্নটা বলেছে প্রদত্ত চিত্র দেওয়া আছে। আচ্ছা চিত্রটা যখন দেওয়া আছে, চলো আমরা ছবিটাকে তৈরি করিনি। এখানে আমাদের একটি বৃত্ত আছে, বৃত্তটা আছে, তারপর এখানে দেখো এভাবে একটি ABJ দেখতে পাচ্ছি, এই বিন্দু থেকে এভাবে করে, আর এখানে কেন্দ্রবিন্দু নিয়েছে, এটা কেন্দ্রবিন্দু ও। সে নামগুলো দাও, AB, এটা C নাম আছে, সেটা AO যোগ করলাম, OB, আচ্ছা OBটা যোগ করে দিলাম। এভাবে আছে, প্রশ্নে দেওয়াই আছে চিত্রটা। ওকে, একদম দেখা দেখে ছবিটা তৈরি করে নিলাম। আর এই কোণটা মনে আছে দেখো 40 ডিগ্রি। এবার লক্ষ্য করে প্রশ্নটা কী বলছে, এখানে এই যে কেন্দ্র আর OAB যে কোণটা যে দেওয়া আছে 40 ডিগ্রি, আর বৃত্তের পরিধির উপর একটি বিন্দু যেটা C আছে, আর তাহলে আমাদের বলেছে কোণ ACB, মানে এই কোণের মানটা বের করতে বলেছে। ঠিক আছে, এই কোণের মানটা দেখো আমরা খুব সহজে বের করে নেব। আচ্ছা তোমাদের বলি, আমার একটু শরীরটা খারাপ আছে, মানে গলা ধরেছে, গলায় একটু খুসখুস ভাব আছে, তার জন্য আমি কথাগুলো একটু বেশি জোরে বলছি না, আমি একটু কথাটা আস্তে আস্তে বলছি। ঠিক আছে, এই শরীর খারাপ হওয়ার জন্য আমি আগের দিন তোমাদের লাইভ ক্লাস আসতে পারিনি। তো যাই হোক, তার জন্য আমি এই ক্লাসটা রেকর্ডিং তোমাদের দিয়ে দেবো। ওকে, তো চলো দেখো আমরা কোণ ACB এই কোণটা আমরা কী করে বের করছি। তো প্রথমে লক্ষ্য করো, এখানে এই কোণটা 40 ডিগ্রি দেওয়া আছে না, তো এই যে OA বাহু আর OB বাহু, এই দুটো বাহু কিন্তু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, OA বৃত্তের ব্যাসার্ধ আর OB বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো বাহু সমান। এখন এই যে AOB ত্রিভুজটা দেখতে পাচ্ছ, তাহলে এই ত্রিভুজের দুটি বাহু সমান, তাহলে এই দুটি বাহু সমান হলে এই যে দুটো কোণ আছে, এই দুটো কোণও সমান হয়, এটা ধর্ম আছে। একটা ক্লাস 8-এর উপপাদ্য এগুলো, কোনো ত্রিভুজে দুটি বাহু সমান হলে সেই সমান বাহু দুটির যে বিপরীত কোণ দুটো আছে দেখো, মানে এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো কোণও সমান পাওয়া যায়। তাহলে এটা 40 ডিগ্রি হলে পরে এই কোণটা মানে OB এটা, ঠিক আছে, এটাকে আমরা 40 ডিগ্রি পেয়ে যাব। মানে এখানে আমরা পেয়ে গেলাম OB এটা কত পেয়ে গেলাম, 40 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখো আমরা এই কোণটা পেয়ে যাব, এই যে AOB, আমরা পাবো AOB কী করে পাবো দেখো তো। AOB দেখো লক্ষ্য করো, AOB যে ত্রিভুজটা আছে, তার কোণ AOB কোণটা পাবো, আর ত্রিভুজের 3টি কোণের যোগফল তো 180 ডিগ্রি। আমি যদি 3টি কোণকে যোগ করি, কোণ AOB নিলাম, এবার এই কোণটা আছে আমাদের 40 ডিগ্রি, আর এই কোণটা আছে আমাদের 40 ডিগ্রি। 3টা কোণের যোগ করে আমাদের কত হবে, 180 ডিগ্রির সঙ্গে সমান। ত্রিভুজের ধর্ম, 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে এই সমীকরণ থেকে তো আমরা কোণ AOBটা পেয়ে যাব, তাই তো। দেখো 180 ডিগ্রি, আর এদিকে 40 যোগ করলে এদিকে আছে 80 ডিগ্রি, আর এইদিকে আসলে বিয়োগ হয়ে যাবে 80 ডিগ্রি। এবার এটা যে বিয়োগ করো, এটা পেয়ে যাবা কত, এটা পেয়ে যাবা 100 ডিগ্রি।
তাহলে ইউবি কোণটা আমরা পেয়ে গেলাম 100 ডিগ্রি, মানে এই কোণটা 100 ডিগ্রি হয়ে গেল আমাদের। এবার তোমাদের যেটা জানতে হবে যে এই যে আমাদের এবি চাপটা দেখতে পাচ্ছ, তাহলে এবি চাপের উপর অবস্থিত ইউবি কোণটা কেন্দ্রস্থ কোণ আর এসিবি কোণটা বৃত্তস্থ কোণ। তাহলে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, মানে এখানে যেটা হবে এই যে কেন্দ্রস্থ কোণটা ইউবিটা হয়ে যাবে 2 কোণ এসিবি হবে, এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমরা এই কোণটাতে পেয়ে গেছি, ইউবি কোণটা পেয়ে গেছি 100 ডিগ্রি, 2 কোণ এসিবি। দেখো এসিবি কোণটা এবারে বেরিয়ে আসবে, এটা কাটাকাটি করো, এটা যাবে এখানে 50 ডিগ্রি। তাহলে কোণ দেখা যাচ্ছে না, কোণ যে এসিবি যে মানটা চেয়েছিল সেটা আমরা কিন্তু দেখো 50 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই যে কোণটা আমাদের কোণ এসিবি কোণটা 50 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। ওকে, দেখো তো অপশান 50 ডিগ্রি, অপশান লক্ষ্য করলে ডি নাম্বার অপশানটা দেখা যাচ্ছে, এটাই আমাদের অ্যান্সার। দেখো আমাদের 6 নম্বর প্রশ্নটা। তো এখানে এবিসিডি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ এ কোণের মানটা বের করতে বলেছে। আচ্ছা, বৃত্তস্থ সামান্তরিক তোমাদের যেটা জানতে হবে যে বৃত্তস্থ সামান্তরিক হয় আয়তক্ষেত্র, এটা আমাদের বইতে প্রমাণ আছে, বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র। আচ্ছা, বইতে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় প্রমাণটা আছে। তোমাদের বইতে আছে 167 পেজে, দেখো 167 পেজে প্রয়োগ যে 5 নম্বর যে প্রয়োগটা আছে, দেখো কীভাবে প্রমাণটা আছে। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র, এই যে প্রমাণটা এখানে করে দিয়েছি। তাহলে আয়তক্ষেত্র হওয়া মানে প্রত্যেকটা কোণ কী হয়, 90 ডিগ্রি হয় আয়তক্ষেত্রে। তাহলে এই যে কোণগুলো হয়ে যাবে, এই যে যেমন এখানে দেখানো হয়েছে এবিসি কোণটা, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে যে এই কোণের মান কী হবে, 90 ডিগ্রি, যেটা সি নাম্বার অপশানটা। পরে 2 প্রশ্ন করলাম। দেখো 2 আগেরটা বলছে বার্ষিক 4% হার সরল সুদে কত টাকার 5 বছরের সুদ আসল 360 টাকা। আচ্ছা, এখানে সুদ আসল দেওয়া আছে, তো এখানে সুদ আসল জানা আছে আর আসলটা বলেছে কত টাকা। আচ্ছা, এখানে আসলটা যেটা পি বলি আমরা, এই আসলটাকে আমি x টাকা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এক্সের মানে বের করতে হবে, আসল বের করতে বলেছে কত টাকা, 5 বছরের সুদ আসল হয়ে যাবে 360 টাকা। এখন সুদ আসল জানা আছে, আসলও জানা আছে, তাহলে কিন্তু আমরা সুদ পেয়ে যাব, আয়টা পেয়ে যাব। এই যে সুদ আসল থেকে, এই যে সুদ আসল 360 টাকা আছে, সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দিবা, তখনই তোমরা সুদ পেয়ে যাবা। তাহলে সুদ পেয়ে গেলাম। আমাদের সরল সুদের সূত্র আই সমান PTR/100। এখানে মানগুলো বসিয়ে দাও। আয় আমরা পেয়েছি 360 - x, এটা হচ্ছে আয় সুদ, পি আসল x, টি সময়টা কিন্তু দেখো 5 বছর আছে, তাহলে এখানে টি এর জায়গায় 5 বছর, আর এই যে আর বার্ষিক সুদের হার 4%, তাহলে 4 আর নিচে 100 আর। এবার আমাদের আসলটা যে বের করতে বলেছে, সমাধান করে এক্সের মানটা বের করতে হবে এখান থেকে। আচ্ছা, তা দেখো আমরা কাজ করি, এখানে কাটাকাটি করতে পারবো আমরা। এই যে 4 25 100 হবে এটা, আর 5 5 25 কাটাকাটি করলাম। এখন আমরা বর্জ্যগুণ যদি কোণাগুণি গুণ করি, তাহলে দেখো এদিকে তো শুধু এক্সট্রা হবে, আর এদিকে কোণাগুণি গুণ করলে দেখো 5 আর 360 মানে 0, 5 6 30 0, আর 5 3 15, 15 ওদিকে 3 18, 1800, এটা -5 আর এক্স হয়ে যাবে এই যে 5x। ওকে, এভাবে গুণ করে দিলাম কোণাকুণি। আচ্ছা, x - 5xটা এদিকে +5x হয়ে যাবে, এদিকে আছে আমাদের 1800। তাহলে এখানে যোগ করে দেখো, এই যে 5x আর x যোগ করে এটা 6x হয়ে যাবে, যোগ, আর এটা 1800। 6 দিয়ে কাটাকাটি করতে পারবা, 6 3 18, আর দুটো শূন্য বসে যাবে। তাহলে আমরা কিন্তু এক্সের মান পেয়ে গেলাম 300 টাকা। এটা হচ্ছে আসল আমাদের 300 টাকা। এই যে বলেছিল কত টাকার, মানে আসল কত, তাহলে আসল হচ্ছে 300 টাকা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার 300 টাকা। প্রশ্ন বলেছিল না যে কত টাকার 5 বছরের সুদ আসল 360 টাকা হবে, কত টাকার, সেটা হবে 300 টাকার। ওকে, এবার দেখো এই যে 2 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা আগের ক্লাসে আমরা করেছি, মানে এই যে আগের ক্লাসটা দেওয়া হলো না, এটা তো 13 নম্বর স্কুল 12 নম্বর স্কুল দেখবা, মানে স্কুল 12তে আছে এই অঙ্কটা, 2-এর যে 2 নম্বর অঙ্কটা, সেখানেও কিন্তু 2-এর 2 নম্বরই আছে, এখানেও 2 নম্বর, সেখানেও 2 নম্বর। ওকে, আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে।
দেখো 3 প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও ত্রিভুজ এবিসি আছে এবং পরিকেন্দ্র আছে। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর একটা পরিবৃত্ত তৈরি হবে। চলো ছবিটা আগে দেখাই। ধরো আমি আগে বৃত্তটা তৈরি করে নিলাম, তারপরে আমি ত্রিভুজটা তৈরি করে নিচ্ছি। এই দেখো আমি ত্রিভুজটাও তৈরি করে নিলাম। আর ত্রিভুজ এবিসি আছে, নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি। পরিকেন্দ্র ও আছে, আমি এখানে পরিকেন্দ্র এটা ও নাম দিয়ে দিলাম এই জায়গায়। ঠিক আছে, এটা হচ্ছে পরিকেন্দ্র ও। এবার কোণ বিএসি, বিএসি মানে এই কোণটা দেওয়া আছে, এটা হচ্ছে 85 ডিগ্রি। কোণ বিসিএ, বিসিএ মানে এই কোণটা দেওয়া আছে, এটা হচ্ছে 55 ডিগ্রি। তাহলে বের করতে বলেছি কোণ ওএসি, মানে ওএসি এখানে তাহলে দেখো তো, তা আমাদের ওএসি কোণটা পাওয়ার জন্য এখানে ও এ যুক্ত করতে হবে। তাহলে চলো ও এ যুক্ত করে নাও। ওএসি মানে এই কোণের মানটা বের করতে বলেছে এটা। আচ্ছা, তাহলে তার জন্য আগে আমরা প্রথমে করব কি, আমরা অঙ্কন করে নেব। এদিকে ওসিটা আমি যোগ করে নিচ্ছি। এই যে আমি ওসিটা যোগ করে নেব, ওসি যোগ করে দিলাম। এবার লক্ষ্য করো, এখানে প্রথমে আমরা এই কোণটাকে বের করে নিই। ত্রিভুজের দুটো কোণ জানা আছে, 3 নম্বর কোণটা মানে কোণ এবিসি কোণটা আমাদের দরকার পড়বে। ঠিক আছে, তাহলে এই কোণটা আমরা বের করে নেব। তো ত্রিভুজের ধর্ম দুটো কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা যে পাওয়া যায় 180 ডিগ্রি থেকে সেই দুটো কোণের যোগফল বাদ দিয়ে দাও, 85 ডিগ্রি যোগ এটা দিয়ে 55 ডিগ্রি। এই যে দেখো, তাহলে 180 ডিগ্রি আর এদের যদি যোগ করে নাও, এটা যোগ করে পাবা 140 ডিগ্রি, আর এদের বিয়োগ করে পেয়ে যাবা 40 ডিগ্রি। তাহলে এই কোণটা দেখো আমরা 40 ডিগ্রি পেয়ে গেলাম। এবার লক্ষ্য করো একটা জিনিস, যে এই যে এসি চাপ আছে না, তাহলে এসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা এওসি আর বৃত্তস্থ কোণটা হচ্ছে এবিসি। আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে যাবে। মানে তোমাদের যেটা বলবো যে কোণ কেন্দ্রস্থ কোণটা যে এওসি আছে, দেখো এই যে কেন্দ্রস্থ কোণ এওসি আর এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণটা এবিসি মানে 2 কোণ এবিসি হয়ে যাবে। ওকে, আমাদের জানা আছে বৃত্তস্থ কোণের মানটা, এই যে এবিসি কোণটা 40 ডিগ্রি জানা আছে। তাহলে কোণ এওসি সমান সমান 2 ইন্টু কোণ এবিসির মান 40 ডিগ্রি আমরা পেয়ে গেছি। তো এটা দেখো গুণ করে এটা পেয়ে যাবো 80 ডিগ্রি। তাহলে কোণ এওসির মানটা দেখো পেয়ে গেলাম, কোণ এওসি এটা 80 ডিগ্রি পেয়ে গেলাম এই কোণটা। আচ্ছা, আমাদের কিন্তু এই কোণটা বের করতে হবে। তোমার যেটা বলবো যে এই যে ওএ আর ওসি এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো বহু সমান। তো এই দুটো বহু সমান হলে এই কোণটা আর এই দিককার কোণটা সমান হবে। ধরো এটা কোণকে এক্স ধরলাম, তো এটা আমাদের এক্স হয়ে যাবে। এখন এই যে এওসি ত্রিভুজটা দেখতে পাচ্ছ, তাহলে এই ত্রিভুজের 3টি কোণের যোগফল আমরা কি জানি 180 ডিগ্রি। চলো আমরা সেটা দেখাচ্ছি। মানে এই যে এক্স যোগ এক্স, এই যে দুটো কোণ প্লাস 3 নম্বর কোণ মানে 80 ডিগ্রি যেটা বের করলাম, এদের যোগফলটা হবে কত 180 ডিগ্রি। এখান থেকে এক্সের মান পেয়ে যাবো, তো আমাদের যে কোণটা ওএসি বের করতে বলেছিল বেরিয়ে আসবে। দেখো এদিকে 2x হয়ে যাবে, এটা 80 ডিগ্রি, এদিকে বিয়োগ হয়ে এটা 100 ডিগ্রি হয়ে যাবে। 2 দিয়ে কাটাকাটি করে দাও, পেয়ে যাবো 50 ডিগ্রি। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম কত 50 ডিগ্রি। এক্স বলতে এই যে কোণটা আমরা যেটা ধরেছি কোণ ওএসি যেটা বের করতে বলেছিল, তাহলে এক্সের জায়গায় লিখে দেবো কোণ ওএসি সমান 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে আমাদের অ্যান্সার, কোণ ওএসির মানটা বের করতে বলেছিল, অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। পরে আমরা 4 নম্বর প্রশ্নটা আসবো। দেখো প্রদত্ত চিত্র, অর্থাৎ চিত্রটা দেওয়া আছে, চলো আমরা ছবিটা তৈরি করব। আমরা এর একটি বৃত্ত আছে, আমি একটা বৃত্তের ছবি তৈরি করে নিলাম। আচ্ছা, এখানে এবি একটা ব্যাস দেখতে পাচ্ছি, আমি এইভাবে একটা এবি ব্যাস তৈরি করে নিলাম। এই যে আমাদের এবার এখানে আমাদের একটা সি বিন্দু আছে, এই জায়গায় একটা সি বিন্দু আছে। তাহলে এখানে এই কেন্দ্রটা হচ্ছে আমাদের ওসি যোগ করলাম। তারপর এইভাবে এখানে আমাদের এই যে সিডি আছে, এভাবে একটি জে আছে, আমাদের সিডি আর এখানে বিডি যোগ করেছে। চলো আমরা বিডি যোগ করে দিই, বিডি যোগ করলাম। ছবিটা এভাবেই আছে। এবার যে কোণগুলো উল্লেখ করেছে এখানে এই বিটাতে ব্যাস বলে দিয়েছে, আর এই যে এওসি মানে এই কোণটা, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণটা এটা হচ্ছে 140 ডিগ্রি বলেছে।
আর এই কোণটা যদি বলি, এই কোণটা আমাদের এক্স ডিগ্রি, এই এক্সের মানই বের করতে বলেছি, ঠিক আছে? এটা হচ্ছে এক্স ডিগ্রি কোণ। ওকে, আচ্ছা, এভাবে কিন্তু ছবিটা আছে প্রশ্নে, এক্সের মান বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে কী করবো, আগে অঙ্কনটা করব, কিছু একটা অঙ্কন বাকি আছে। হ্যাঁ, অঙ্কনটা কিছুই না, শুধু আমরা এডি যোগ করে নেব। অঙ্কনটা যে অঙ্কন এডি আমি যোগ করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আমি আবারও বলবো যে আজকে আমার একটু শরীরটা খারাপ আছে, মানে গলাটা ধরেছে, একটু ঠান্ডা লেগেছে, তার জন্য কথাগুলো আসতে বলছি, তোমরা একটু ম্যানেজ করে নেবা। ওকে, তোমরা একটু ভলিউম বাড়িয়ে শুনে নেবা। আমি কথাটা একটু জোরে বলতে পারবো না, মানে শরীর খারাপের জন্য আমি কালকে লাইভে ক্লাসে আসতে পারিনি, তার জন্য এই ক্লাসটা তোমাদের রেকর্ডিংয়ে দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, তাহলে এইভাবে প্রশ্নে বলেছি, আমি এডিটা অঙ্কন করেছি, এক্সের মানটা বের করতে হবে। দেখো, প্রথম যেটা কাজ আমাদের, আমরা না এই কোণটা পাবো, মানে এখানে যে বলি তোমাদের এডিবি কোণটা, এই কোণের মানটা আমরা পেয়ে যাব। এডিবি কোণের মান কত পাবো দেখো তো, মানে এই যে ব্যাস নিয়ে বৃত্তস্থ কোণ এডিবি, এটা যে বৃত্তস্থ কোণ, তো ব্যাস নিয়ে বৃত্তস্থ কোণটা হয় অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ। তার কোণ এডিবির মান হয়ে গেল 90 ডিগ্রি, সমকোণ বলতে 90 ডিগ্রি পেয়ে গেলাম এটা। আচ্ছা, তারপরে আমরা এই যে কোণটা যেটা বলবো যে কোণ এডিসি, মানে এই কোণটাও কিন্তু আমরা পাবো, ঠিক আছে? এডিসি পেয়ে যাব। এই কোণটা কী করে পাবো, দেখো এই যে এসি চাপটা নাও, এই যে এসি চাপের উপর, তাহলে এসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা ইউসি, আর বৃত্তস্থ কোণটা দেখলে পরে তোমরা পেয়ে যাবা এডিসি। এই যে দেখো, ঠিক আছে? তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ ইউসি আর বৃত্তস্থ কোণ, মানে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে 2 কোণ এডিসি হয়ে যাবে, 2 কোণ এডিসি। ওকে, তো আমাদের এখানে কেন্দ্রস্থ কোণটা জানা আছে 140 ডিগ্রি, কোণ ইউসির মানে 140 ডিগ্রি বলে দিয়েছে প্রশ্নে। তাহলে আমরা কোণ এডিসির মানটা পাবো, 2 দিয়ে কাটাকাটি করলে এটা 70 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কোণ এডিসি আমরা 70 ডিগ্রি পেয়ে গেলাম, মানে এই যে এই কোণটা 70 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে এইচ ডিগ্রি চেয়েছে, এখন আমরা দেখো এইচ ডিগ্রির মানটা খুব সহজে বের করতে পারবো, কারণ সম্পূর্ণ যে কোণটা 90 ডিগ্রি যেটা বের করলাম প্রথমে, তার 90 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগগুলি তো এক্সের মান, তাহলে 90 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি বিয়োগ করে তোমরা পেয়ে যাবে কত, 20 ডিগ্রি। ওকে, তো এক্সের মান কিন্তু আমাদের কত পেলাম, 20 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। চলো পরে 2-5 তারপরে আমাদের বলছে একটি ঘনকের ঘনফল এক্স দেওয়া আছে, আর সমকোণের ক্ষেত্রফল ওয়াই, আর কর্ণ জেড হলে ওয়াই জেড বাই এক্স এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, ঘনকের ঘনফল, ঘনকের যদি ধারের দৈর্ঘ্য আমরা এ ধরে নিই, তাহলে ঘনকের ঘনফল যেটা আয়তনটা এক্স আছে, তাহলে ঘনকের আয়তনের সূত্র হয় ধারের কিউব, এ কিউব হয়ে যাবে। ঘনকের সমকোণের ক্ষেত্রফল যেটা ওয়াই বলে দিয়েছে, আর ঘনকের সমকোণের ক্ষেত্রফলের সূত্র 6 ইন্টু ধারের স্কোয়ার। ওকে, এই সূত্রগুলো জানতে হবে, ঘনকের আয়তন, ঘনকের সমকোণের ক্ষেত্রফল, আর আছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য যেটা জেড বলে দিয়েছে। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য যে সূত্রটা তোমাদের জানতে হবে √3 ইন্টু ধারের দৈর্ঘ্য, মানে এ, √3a। তো দেখো এক্স ওয়াই জেডের মানটা আমরা বের করে নিয়েছি, আমাদের এখানে ওয়াই জেড বাই এক্স এর মানটা বের করতে বলেছিল। চলো মানগুলো বসিয়ে দাও। ওয়াই পেলাম আমরা 6a², জেড পেয়েছি √3a, আর এক্সের মান হচ্ছে আমাদের এ কিউব। তো দেখো a² আর এ আছে, তার এখানেও তো এ কিউব আছে, তাহলে এই যে উপরে এ কিউব আর নিচেও এ কিউব, তাহলে কেটে গেল, তো রয়ে গেল আমাদের 6√3। এই যে আমাদের মানটা, ওয়াই বাই জেডের মানটা কত, 6√3, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে আসবো বড় প্রশ্নগুলো। দেখো 3 প্রশ্নটা আমরা করাবো। 3 প্রশ্নটা কি বলছে দেখো, 5,000 টাকার 8% হার সুদে 23শে ডিসেম্বর থেকে, মানে 23শে ডিসেম্বর 2023 সালের 23শে ডিসেম্বর থেকে 2004 সালের 29শে জুলাই এই পর্যন্ত সময়ের মধ্যে সুদ ও সমৃদ্ধি মূল নির্ণয় করা, মানে সুদটা বের করতে বলেছে, আর সবৃদ্ধি মূল যেটাকে বলেছে এখানে সবৃদ্ধি মূল, তোমাদের যেটা জানতে হবে যেটাকে সুদ আসল বলা হয়, সবৃদ্ধি মূলটাকে বলা হয় সুদ আসল। তা সুদ আর সুদ আসল বের করতে হবে। তো দেখো আমরা আগে সুদটা বের করব, সুদ পেয়ে গেলেই আমরা সুদ আসল পাবো। তো এখানে যেটা আমাদের যে সময়টা যেটা দেওয়া আছে, দেখো সময়টা বের করাটা ব্যাপার আছে এখানে। 3 নম্বর
এখানে যে এই যে 23শে ডিসেম্বর পর্যন্ত থেকে সময়টা আছে, 2023 সাল থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত, 2024 সালে 29শে জুলাই পর্যন্ত কতদিন সময়টা, সেই দিনটা বের করে নিতে হবে। আগে দিন সংখ্যা বের করি সময়টাকে। তাহলে দেখো আমি যদি বলি ডিসেম্বর মাস, এই যে দেখো ডিসেম্বর মাস কত দিন হয় এটা কিন্তু তোমাদের জানতে হবে। প্রত্যেকটা মাস কত দিনের, যেরকম তোমাদের জানুয়ারি 31, ফেব্রুয়ারি সাধারণত 28 হয়, ফেব্রুয়ারি মাসটা 28 দিন, আর লিপিয়ার বছরগুলোতে 29 দিন হয়। ওকে, আর তারপরে বাকি মাসগুলো 31, 30, 31, 30 এভাবে করে চলতে থাকবে। তা এইভাবে চলতে থাকলে ডিসেম্বরের মাসটা, তোমাদের যেটা বলে রাখবো, ডিসেম্বরের মাসটা কিন্তু 31 দিনের হয়। ওকে, তো 23শে ডিসেম্বর থেকে ধরা হয়েছে, তাহলে 31 থেকে 23 বাদ দিয়ে দাও, তাই 23শে ডিসেম্বর মানে ডিসেম্বর মাসের কত দিন হবে সময়টা, তাই 31 থেকে যদি আমি 23 বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করে আমাদের হয়ে যাবে 8 দিন। তাহলে ডিসেম্বর মাসের সময়টা আমরা পেলাম 8 দিন পেলাম, যেহেতু 23শে ডিসেম্বর থেকে আমাদের শুরু সময়টা, তাহলে আমাদের 31 থেকে 23 বাদ দিয়ে ডিসেম্বর মাসে আমাদের 8 দিন সময়টা পেলাম। এবার ডিসেম্বর পরে চলে আসবে আমাদের জানুয়ারি মাস, যেটা 2024 সাল। ঠিক আছে, এই যে এটা হয়ে গেল আমাদের 2024 সালের জানুয়ারি মাস। তা জানুয়ারি মাসের যে সময় তোমাদের যেটা বললাম যে 31 থেকে শুরু হবে, জানুয়ারি 31, ঠিক আছে, 31, 30, 31, 30 এভাবে চলবে। ওকে, তাহলে এই যে আমাদের জানুয়ারি মাসের যে দিন সংখ্যা সেটা কত দিন, 31 দিন, জানুয়ারি হলো। এবার আমরা চলে আসবো ফেব্রুয়ারিতে। এই যে ফেব্রুয়ারি, এখন কিন্তু সালটা কিন্তু 2024, এটা ছিল আমাদের 2023 ডিসেম্বর মাসটা, আর জানুয়ারি থেকে শুরু 2024। তো 2024 যে সালটা, এই সালটা কিন্তু লিপিয়ার বছর। এটা লিপিয়ার বছরটা কি তোমাদের বলি, যে দেখো যে বছরটাকে, যে সালটাকে যদি 4 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, তো 4 দিয়ে ভাগ গেলে পরে সেই বছরটা হয়ে যায় লিপিয়ার বছর। তো 2024কে তোমরা 4 দিয়ে ভাগ করবা, 4 দিয়ে ভাগটা হয়ে যাবে, তাহলে এই 2024 সালটা লিপিয়ার বছর। 4-এর গুণিতক যদি বছরগুলো, সালগুলো 4-এর গুণিতক যদি হয়, তাহলে আমরা সেই বছরগুলোকে আমরা লিপিয়ার বছর বলবো। তাহলে এখানে লিপিয়ার বছরে ফেব্রুয়ারি মাসটার, যে আমরা সাধারণত ফেব্রুয়ারি মাসটা 28 দিন ধরি, তো লিপিয়ার বছরে ফেব্রুয়ারি মাসটা 28 দিন না হয়ে 29 দিন হয়ে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা জানতে হবে। তাহলে এই ক্ষেত্রে 2024 সালের ফেব্রুয়ারি মাসের যে দিন সংখ্যা সেটা কত দিন, 29 দিন। ফেব্রুয়ারি গেল, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো ফেব্রুয়ারির পর মার্চ মাসটা। তাহলে মার্চ, দেখো মার্চ মাসের দিন সংখ্যা এবার লক্ষ্য করো। আমি তোমাদের বললাম যে জানুয়ারি 31, 31, 30, 31, তাহলে 31 এটাকে যে 30ই ভাবো, 31, 30, 31, তারপরটা কিন্তু এটা 31 হবে, তাই না। এই যে 31 দিন, মার্চ মাসটা হচ্ছে 31 দিন। মার্চের পরে চলে আসবে এপ্রিল মাস। ওকে, এই যে আমাদের এপ্রিল। তাহলে এপ্রিল যে মাসটা আমাদের, এপ্রিল মাসের দিন সংখ্যা, মার্চটা যদি 31 হয় তাই এপ্রিলটা 30 হবে। খুব সহজে এটা বলতে পারবা, 31 পর 30, 30 পর 31, এভাবে কিন্তু চলবে। এপ্রিলটা গেল, এপ্রিল পর আসবে আমাদের মে মাস। মে মাসের দিন সংখ্যা তাহলে তোমরা বলতে পারবা 31 দিন, 30-এর পর 31। মে মাসের পর আমরা চলে আসবো জুন মাস। দেখো আমাদের যেতে হবে 2024 সালের 29শে জুলাই পর্যন্ত যেতে হবে, তাহলে মে, জুন। এবার আমরা জুন মাসের দিন সংখ্যা, জুন মাসের দিন সংখ্যা কত, এটা 31, 31 পর কত হবে, 30 হয়ে যাবে। তারপরে জুলাই, এই যে জুলাই বলেছে 29শে জুলাই। ওকে, 29শে জুলাই মানে সেই দিন, জুলাই মাসের 29 দিন। এই যে জুলাইটা যদি আমরা নিই, এই যে জুলাই, তো জুলাই মাসে যে দিন সংখ্যা 29শে জুলাই পর্যন্ত যে বলেছি, তাহলে এখানে 29 দিন আমরা নেব সময়টা। ওকে, এগুলো সব দিন সংখ্যা। তা টোটাল দেখি আমাদের সময়টা কত দিন, এখানে সময় যেটা আমাদের বেরোচ্ছে, যেটা হচ্ছে আমাদের টি, এই যে টি এর মানটা বেরোচ্ছে। তাহলে এই যে দিন সংখ্যাগুলো যদি যোগ করে নিই, সবগুলো দিন সংখ্যা যোগ করে তোমরা পেয়ে যাবা 219 দিন পেয়ে যাবা। এবার দিন সংখ্যাকে আমরা বছর করে নেব, আমাদের সময়টাকে বছরে রাখতে হবে। তাহলে দেখো 219 দিনকে যদি 365 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমরা পেয়ে যাবা বছরে চলে আসবে দিন সংখ্যাটা। কারণ সাধারণত তোমরা জানো যে 365 দিনে 1 বছর, তা দিনকে 365 দিয়ে ভাগ করে দেবো, দিন সংখ্যাকে আমরা বছরে পেয়ে যাব। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের টি, সময়টা। তাহলে সময়টা কিন্তু বের করার ব্যাপার ছিল এই অঙ্কটা, এই জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট। ওকে, আর আমি যেটা বললাম, আমার একটু শরীরটা খারাপ আছে বলে, গলা ধরেছে, ঠান্ডা লেগেছে, আমি যেন আস্তে কথা বলছি। ওকে,
এই শরীর খারাপের জন্য আমি আগের দিন ক্লাসটা দিতে পারিনি, মানে লাইভ ক্লাসে আসতে পারিনি বলে এই ক্লাসটা তোমাদের কিন্তু রেকর্ডিং দিচ্ছি বলে এই না যে লাইভ ক্লাসে আসবো না, লাইভ ক্লাসে আমি আসবো। তোমাদের যেভাবে দিন সংখ্যা বলে দিয়েছি যে রবি বুধ শুক্র এই 3 দিন দিয়েছি লাইভ ক্লাসের সময়, ক্লাস 10। তো রবিবার দুপুর 1টা থেকে লাইভ ক্লাসে আসবো, বুধবার রাত্রি 9টা থেকে লাইভ ক্লাসে আসবো, আর শুক্রবার রাত্রি 9টা থেকে লাইভ ক্লাসে আসবো। ওকে, আচ্ছা, সময়টা আমাদের বেরিয়ে গেছে। এবার এখানে লক্ষ্য করো প্রশ্নে 5,000 টাকা, আসলটা 5,000 টাকা, 8%, এগুলো ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। চলো এবার সুদ যে বের করতে বলেছে, আয় কত, এই যে আছে সুদ, এবার সুদ বেরিয়ে আসবে। আসলটা এখানে 5,000 টাকা বলে দিয়েছি, টি সময় যেটা পেলাম 219/365, আর সুদের হার দেখো, সুদের হারটা এখানে বলেছে 8%, তাহলে এখানে আমরা লিখবো 8%, পার্সেন্টেজ মানেই কিন্তু নিচে 100। ওকে, এই যে সরল সুদের সূত্র PTR/100। ওকে, আই সমান সমান PTR/100, মনে রাখবা সরল সুদের সূত্র। এবার এখান থেকে সরল করে আমরা কিন্তু সুদটা বের করে নেব। তো দেখো তো এই যে দুটো শূন্য আমরা কেটে দিলাম, এখানে পাই দিয়ে কাটাকাটি করো, 5 একে 5, এই যে শূন্য, এখানে পাই দিয়ে 5 7 35, এটা 1 বাজবে 15, 5 3 15। এবার 73 আর 219, 73 দিয়ে 219কে ভাগ করবা, তখন এটা তোমরা পেয়ে যাবা 3 দিয়ে গুণ করো, 73 3 219 পাবা। এই যে 73 3 219, একবারে 3বারে এটা কিন্তু মিলে যাবে। তাহলে আমাদের রয়ে গেল, দেখো এই যে দেখো 8 3 24, আর এদিকে 10, মানে 240। 240 যেটা সুদ, আমাদের সুদ হবে কিসে আসবে, টাকায় আসবে, এটা 240 টাকা, এটা একটা অ্যান্সার। সুদ বের করতে বলেছিল, আমরা কিন্তু সুদটা পেয়ে গেলাম, এই যে আমি এখানে সুদ লিখে দিলাম। এবার আমাদের চেয়েছে সুদ আসলও চেয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখন বের করতে যাব সুদ আসল, এই যে সুদ আসলটা বের করব। তোমাদের বলে রাখি, এখানে কিন্তু নামটা দিয়েছি, প্রশ্নে সুদ আসলটাকে বলেছি স্ববৃদ্ধি মূল বলেছি, যেটা হচ্ছে সুদ আসল। তাহলে এই মানটা কত হবে, সুদ আসল কী করে জানি আমরা, এই যে আসল, যেটা আসলের সঙ্গে সুদটা যোগ করবা, যেটা সুদ পেলাম এখানে 240 টাকা, তাহলে এটাকেই বলা হয় সুদ আসল। এটা যদি যোগ করো, এটা পেয়ে যাবা 5,240 টাকা, এই যে আমাদের অ্যান্সার। ওকে, সুদ হচ্ছে 240 টাকা, আর সুদ আসল হচ্ছে 5,240 টাকা। পরে 3-এর অথবাটা এর বই থেকে আছে, 4-এর 1 নম্বরটা বই থেকে পেয়ে যাবা। আমরা করাবো 4-এর 2 নম্বরটা করাবো, এই সমাধানটা বইয়ের বাইরের আছে। চলো, যেগুলো বইয়ের বাইরে প্রশ্ন সেগুলো আমি করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। আর বইয়ের প্রশ্নগুলো তোমরা কিন্তু পারবা। যদি বইয়ের প্রশ্নগুলোর প্রয়োজন পড়ে, তোমরা আমার চ্যানেলে ভিজিট করবা, আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবা, সেখানে ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে কিন্তু বইয়ের অঙ্কগুলো দেখতে পাবা। ওকে, চলো আমরা করাবো 4-এর 2, যে বইয়ের বাইরের অঙ্ক। এখানে যে আমার সমীকরণটা আছে x - 7 আর x - 9 195 আছে। এই সমীকরণ থেকে সমাধান করে x এর মানটা বের করতে হবে, খুব সহজে হয়ে যাবে। চলো রাশি গুণ করো। তো রাশি যদি গুণ করে নাও, তাহলে এটা হবে s² মাইনাস এটা হবে 9x, ঠিক আছে, এটা হবে -7x, এটা প্লাস 7 9 63, এই যে 195। s², আচ্ছা এটা যদি দেখো, তাহলে এটা আমাদের যোগ হয়ে যাবে, এটা যোগ করে তোমরা পেয়ে যাবা -16x, এটা বাঁদিকে নিয়ে এসে এটা বিয়োগ হবে এর সঙ্গে, এটা যদি বিয়োগ করো, তো বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 132 পেয়ে যাবা, 132 = 0। ওকে, এটা বাঁদিকে আসবে, এটা মাইনাস হয়ে যাবে, আর এটা থেকে এটা বিয়োগ করবা, 132 পাবা মাইনাস। এবার আমরা ফ্যাক্টরটা করে নেব, মিডল ফ্যাক্টর। s² মাইনাস, দেখো 132কে দেখো লসাগু করবা, মানে কী সংখ্যায় ভাঙবে আমাদের, যে গুণ করে 132 হবে আর যোগ বিয়োগ করে 16 হবে, তার জন্য হচ্ছে আমাদের লসাগু বুদ্ধি। এই লসাগু তোমাদের কিন্তু জানতে হবে, যেরকম আমি দেখাচ্ছি, দেখো 132কে যে লসাগু করো, 2 দিয়ে করো, 2 × 12, 2 × 12, আবার 2 দিয়ে 2 3 6, 2 3 6, এবার 3 দিয়ে যাবে, 3 1 3, 3 1 3, এই যে লসাগুটা করলাম। দেখো এখানে এই যে সংখ্যাগুলো দাঁড়ালো, এদের দুজন করে নাও, তৈরি করো। যেরকম আমি তৈরি করি, যে এই যে 11 দিয়ে 22 করলাম, ঠিক আছে, মানে 22 করলাম, আর এইদিকে 3 দিয়ে 6, আর আমি 6 নিলাম, তাহলে 22 থেকে 6, মানে 22 আর 6 তৈরি করলাম, 11 দিয়ে 22 আর 3 দিয়ে 6, তো 22 আর 6 এটা কি বিয়োগ করে বা যোগ করে 16 পাবা? দেখো তো বিয়োগ করে কিন্তু 16 পাবা,
22 থেকে 6 বিয়োগ করে 16 হয়। তো 22 আর 6 কিন্তু নেওয়া যাবে, এভাবে ফ্যাক্টরটা ভাঙবে। সেটা কিন্তু লসাগু করি তোমরা বুঝতে পারবা। ওকে, এই যে 22 বিয়োগ 6, এক্সট্রা বসিয়ে দাও, মাইনাস 132 ইজিক্যাল টু 0, স্কোয়ার এটা 22x, এটা মাইনাস মাইনাসে প্লাস 6x মাইনাস 132 ইজিক্যাল টু 0। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করব দেখো। আচ্ছা এখানে আমাদের যেটা বলেছি, দেখো আমাদের দুটো থেকে এক্স কমন নাও, এই 2 জায়গা থেকে এক্স কমন নিলে পরে এক্স মাইনাস 22, আর এই 2 জায়গা থেকে আমি কমন নিব 6 কমন যাবে এখান থেকে। 6 যদি কমন নাও তাহলে এক্স মাইনাস, দেখো 6 দিয়ে সরি এখানে আমাদের শূন্যটা চলে এসেছে, কোথা থেকে আবার শূন্যটা শুধু চলে আসছে, শুধু 132 আছে। তো এখানে এই যে 132কে যে 6 দিয়ে ভাগ করো, তা দেখো এই যে 6 এদিকে 22 দাঁড়ালো, 6টা বাদ দাও, তাহলে 22 হবে ভাগ করে 1, তোমরা এখান থেকে ভাগটা সহজে বলতে পারবা। তাহলে আমার এটা মিলে গেছে। তাহলে আমি এক্স মাইনাস 22 এটা দেখো তো আমি কমন নিয়ে নিলাম, আর এক্স প্লাস 6 এটা আমাদের পরে থেকে গেলো, এটা 0। ওকে, তাহলে এখান থেকে তোমরা হয় অথবা দিয়ে এক্সের মানটা বের করে নিতে পারবা। এটা হচ্ছে অথবা, এখানে তোমরা অথবা লিখতে পারো, অথবা এক্স প্লাস 6 ইজিক্যাল টু 0। তো এখান থেকে এক্স সমান সমান এটা 22 দাঁড়াবে, আর এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবো -6। তাহলে অতএব এক্সের মানটা কত পেয়ে গেলাম, 22 পেলাম, একটা -6 পেয়ে গেলাম। এই আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, আমরা 5 নম্বর প্রশ্নটা করাবো, এটাও বইয়ের বাইরের প্রশ্ন আছে। চলো 5এর প্রশ্নটা কি বলছে। এখানে আমাদের বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 20 সেমি এবং অপর দুটি বাহুর অন্তর 4 সেমি, ওই দুটি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। অপর দুটি বাহু সমকোণী ত্রিভুজ। আচ্ছা সমকোণী ত্রিভুজ তোমরা জানো একটি কোণ 90 ডিগ্রি পাওয়া যায়। সমকোণী ত্রিভুজের নাম দিয়ে দিলাম এ বি সি। এই যে এই কোণটা সমকোণ, বি কোণটা, এই কোণটা 90 ডিগ্রি। অতিভুজ এসি। দেখো অপর দুটি বাহুর অন্তর, মানে ধরো এই যে একটা ছোট বাহু আছে, একটা বড় বাহু আছে। ধরো ভূমিটা এই যে বিসিটা ছোট বাহু ধরে নিলাম আমরা, এটা হচ্ছে আমাদের ছোট বাহু, ঠিক আছে। এই যে বিসিটা ছোট বাহু, ছোট বাহু, বিসিটাকে ছোট বাহু নিলাম, যেটা আমরা এক্স ধরি, এক্স ধরি। তাহলে বড় বাহুটা কত হবে, বড় বাহু যেটা হচ্ছে এসি, বড় বাহু, বড়টি হবে, বড় বাহুটা হয়ে যাবে যেটা এসি বলছি, সরি এটা এবি, এসিটা অতিভুজ। তাহলে এই যে বড় বাহুটা হবে এবি। এখানে দুটি বাহুর যখন অন্তর বলে দিয়েছে 4 সেমি, আর ছোট বাহুটা যদি 1 সেমি হয়, সেমি হবে, একটা তোমরা সেমি লিখে দিবা। তাহলে বড় বাহুটা হবে যে এক্সের সঙ্গে এই যে 4, ছোট বাহুটার সঙ্গে অন্তরটা, ওদের বিয়োগফলটা যোগ করে নাও, তাহলে আমাদের বড় বাহুটা এটা দাঁড়াবে। ওকে, এটা কি করে হয় তোমাদের একটু বলি। ধরো দুটি সংখ্যা আছে, এখানে বাহু ধরলাম যে ছোট বাহুটা, আচ্ছা ছোট বাহুটা দুটি বাহুর অন্তরটা ধরো কত বলে দেবো, ধরো 4ই বললাম, এখানকার দুটি বাহুর অন্তর 4, আর ছোট বাহুটা আমরা জেনে নিলাম যে ছোট বাহুটা আমরা কত জেনে নিলাম, যেটা জেনে নিলাম যে 3 সেমি, ছোট বাহুটা হচ্ছে 3 সেমি। তাহলে বড় বাহুটা কত হবে বলো তো, এই যে 3 আর 4 যোগ করো, 3 আর 4 যোগ করলে কত হবে, 7 হয়ে যাবে না। তাহলে বড় বাহুটা হবে 7 সেমি হবে, কারণ 7 সেমি থেকে এই যে অন্তর বলেছে এই দুটি বাহুর, 7 সেমি থেকে এটা হচ্ছে ছোট বাহু, তা 7 সেমি থেকে 3 সেমি বিয়োগ করে কিন্তু 4 সেমি পাবা, এই যে অন্তরটা চলে আসছে, তাই না। তাহলে এই জন্য অন্তর জানা থাকলে আর ছোট বাহুটা যদি ধরে নিই, ঠিক আছে, এই যে এক্স, তাহলে বড় বাহুটা হয়ে যাবে এই যে এক্সের সঙ্গে যোগ হবে, এই যে এটা এক্স ধরেছিলাম, তো এক্সের সঙ্গে এই যে অন্তরটা যোগ করেছি, এটা বড় বাহুটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে কিন্তু পেয়ে যাব বড় বাহুটা। আর এখানে অতিভুজের দৈর্ঘ্য যেটা 20 বলে দিয়েছে এসিটা, এই যে অতিভুজের দৈর্ঘ্য 20 সেমি, এটা প্রশ্নে বলে দিয়েছে। এখন সমকোণী ত্রিভুজের 3টি বাহু পেয়ে গেছি, অতিভুজ, ভূমি, লম্ব পেয়ে গেছি। তা সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমিটাকে যে বিসি বলি, তাহলে বিসি স্কোয়ার প্লাস, আর লম্বটাকে এবি বললাম, এবি স্কোয়ার। সমকোণী ত্রিভুজের এটা ধর্ম, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতিভুজ যার মান 20 স্কোয়ার, আর ভূমি যেটা বিসি আছে, তাহলে বিসির মান যে বের করলাম, দেখো এই যে এক্স ধরেছি, এটা আমরা ধরে নিয়েছি, বিসিটা হচ্ছে এক্স, এক্স স্কোয়ার, আর এবিটা আমরা পেলাম
এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে 20 যদি বর্গ করো তাহলে এটা তোমরা পেয়ে যাবা 400 পেয়ে যাবা। 400 কী করে একবারে বললাম, মানে তোমরা 20 স্কোয়ার বলতে 20 আর 20 গুণ করে 400 পাবা, বা সহজে তোমরা এখানে করতে পারো যে 2 এর স্কোয়ার 4 করে নেবা, আর 0 এর স্কোয়ার মানে 0 দুটো বসিয়ে দিবা, ঠিক আছে, স্কোয়ার থাকলে দুটো হয়। আর এখানে এস স্কোয়ার প্লাস এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙাও, এ স্কোয়ার প্লাস 2ab, বি হচ্ছে আমাদের 4 প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার হবে আমাদের 16। ওকে, 400, আচ্ছা এটা মিলিয়ে এটা 2s স্কোয়ার, এটা গুণ হয়ে যাবে, এটা হবে এখানে 8x, ঠিক আছে। এই যে বি স্কোয়ার বলতে 4 স্কোয়ার কিন্তু 16 হয়েছে, মনে রাখবা এখানে আমাদের 16। আচ্ছা এদেরকে আগে লিখি, 2s স্কোয়ার প্লাস 8x প্লাস 16, আর 400টা যদি এদিকে হয়ে যায় তাহলে এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি, টেনে নিয়ে এদিকে, মানে একদিকে করে দিলাম, 400টা মাইনাস হয়ে যাবে, 2s স্কোয়ার প্লাস 8x। এবার এই যে আমাদের 400 থেকে 16 যদি বিয়োগ করো তাহলে মাইনাস পাবা 384। এখন তোমরা লক্ষ্য করো 2 দিয়ে ভাগ করতে পারবা সবাইকে, 2 দিয়ে ভাগ যাবে, তা 2 দিয়ে ভাগ করলে এখানে এস স্কোয়ার থাকবে, এখানে 2 দিয়ে ভাগ করলে 2 4 8, একে 2 দিয়ে ভাগ করে 2 একে 2, 1 গেল 18, 2 9 18, আর 2 দিয়ে 4, 2 দিয়ে ভাগ করে এটা পাবো। এবার আমরা ফ্যাক্টর করে নেব, তো 192 বড় সংখ্যা, তার জন্য তোমরা 192কে লসাগু করে নাও। আচ্ছা 2 দিয়ে যাবে 2 9 18, আর 2 6 12, আবার 2 দিয়ে যাবে 2 4 8, 2 8 16, আবার 2 দিয়ে যাবে 2 দিয়ে 4, 2 4 8, 2 দিয়ে 4, 2 6 12, 2 3 6। দেখো এভাবে লসাগুটা তোমরা ভেঙে নেবা। এবার এদেরকে নিয়ে দুটো সংখ্যা তৈরি করো, ঠিক আছে, যেন যোগ বিয়োগ করে 4 যেন হয়। ওকে, দুটো সংখ্যা তো তোমরা তৈরি করবা। এইদিকে দেখো 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, এখানে 16 নিয়ে নাও তো। আর এদিকে 2 দিয়ে 4, 4 3 12, এদিকে 12 নিয়ে এলাম, মানে এদিকে আমাদের আলো কত দাঁড়ালো, এদিকে আমি 16 নিলাম, আর এদিকে নিলাম আমি 12 নিলাম। ওকে, এবার তোমরা যদি এখানে দেখো এই যে 16 থেকে যদি 12 বিয়োগ করো তা দেখো কিন্তু 4 পাওয়া যাচ্ছে। এটাই আমাদের করতে হবে, যে এমনভাবে দুটি সংখ্যা তৈরি করবা যেন তাদের যোগ বা বিয়োগ করে এই সংখ্যাটা যেন হয়, 4 যেন হয়। গুণ করতে তোমরা পাবাই 192, কারণ এদের তো উৎপাদক, শুধু যোগ বিয়োগটা দেখতে হবে, যে যোগ করে হোক বা বিয়োগ করে হোক আমাদের এই 4 নিয়ে আসতে হবে। এটাকে বলা হয় মিডল ফ্যাক্টর, মধ্য সংখ্যা বিশ্লেষণ পদ্ধতি। ওকে, চলো দেখো এবার পেয়ে গেছি, আমরা ভেঙে নিয়েছি। এখন আমরা দেখো লিখবো এখানে এই যে 16, আগে বড়োটা সবসময় লিখবা, 16 মাইনাস 12, আর এক্সট্রা বসিয়ে দেবা, মাইনাস 192 ইকুয়াল টু 0। আমি এখানে একটু বর্ডার মেরে দিচ্ছি। ওকে, তাহলে এখানে এস স্কোয়ার এটা গুণ করে নিলে পরে 16x মাইনাস 12x 0, এখান থেকে এক্স কমন যাবে, এক্স প্লাস এটা 16 মাইনাস, এখান থেকে দেখো এখান থেকে তোমরা মাইনাস 12 কমন নিতে পারবা, যে মাইনাস 12 দিকে ভাগ যাবে, কারণ এখানে 12 উৎপাদকটা ছিল, ঠিক আছে, এই যে 12 ছিল এটা, তো 12 কমন নয়, এখানে এক্স থেকে যাবে, আর মাইনাস মাইনাসে এটা কিন্তু প্লাস হবে। এবার 12 দিয়ে ভাগ করবা, 12 দিয়ে ভাগ করলে যে 16 পাবা, তো এটা আমাদের 16 দাঁড়াবে 0। তো এটা দেখো মিলে গেছে না, তাহলে এখানে এক্স প্লাস 16, এটা এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, 0 আছে। আচ্ছা হয় এক্স প্লাস 16 ইকুয়াল টু 0, আর অথবা এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে এক্সের মানটা পেয়ে যাব, কত পেয়ে যাব, মাইনাস 16 পেয়ে যাবো, এটা এক্সের মানটা মাইনাস 16, আর এখান থেকে আমরা পেয়ে যাবো এক্সের মানটা কত পেয়ে যাবো, আমরা 12 পেয়ে যাব। দেখো ওকে, আচ্ছা তাহলে এখানে লক্ষ্য করো, আমাদের এখানে মাইনাসের মানতে তো হবে না, যেহেতু এক্সটা আমরা কি ধরেছি, এখানে যে এক্সটা আমাদের যেটা আছে, এক্সটা ছিল আমাদের বাহুর দৈর্ঘ্য, ছোটো বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য তো ঋণাত্মক হয় না, ঠিক আছে, তাহলে আমরা অতএব দিয়ে এক্সের মানটা কত নেব, 12 নেব। তোমরা কারণটা লিখতে পারো, লিখবা যেহেতু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না তার জন্য এক্স সমান 12 হবে। তাহলে এক্সের মান যদি 12 হয়, আমাদের যেটা বলেছিল যে অপর দুটি বাহুর দৈর্ঘ্য,
কী বলেছিল প্রশ্নে, যে অপর দুটি বাহুর দৈর্ঘ্য, ওই দুটি মানে অপর দুটি বাহুর দৈর্ঘ্য অন্তর দেওয়া আছে, তাহলে ওই দুটি বাহুর দৈর্ঘ্য বের করো। ঠিক আছে, ওই দুটি মানে ভূমি আর লম্ব বের করতে বলেছে। তাহলে এখানে যদি বলি আমরা যে অপর দুটি বাহুর দৈর্ঘ্য, এটা লিখে দেবো শুধু এখানে উত্তরটা, অপর দুটি বাহুর দৈর্ঘ্য। দেখো একটা আমরা পেয়ে যাবো এই যে এক্স, যেটা প্রথমে ধরেছিলাম এক্স সেমি, যেটা 12 সেমি পেয়ে গেলাম, এবং আর একটা পাবো এই যে এক্সের সঙ্গে যে অন্তরটা দেখো যোগ করেছিলাম, এই যে বড় বাহুটা x+4, মানে এখানে হয়ে যাবে 12 + 4 হয়ে যাবে, মানে পেয়ে যাবে কত, 16 সেমি হয়ে যাবে। তাহলে এই আমাদের দুটি বাহুদের ত্রিভুজের। ওকে, এরপরে 5 অথবাটা, এটা বইয়ের অঙ্ক আছে। আর 6 নম্বরে দেখো, 6 নম্বরটাও এটা কিন্তু বইয়েরই অঙ্ক আছে। তোমার যদি বলি যে পেজ নাম্বার 96 পেজে যে প্রয়োগ দেখবা, প্রয়োগ 63 প্রয়োগ, ঠিক আছে, এই যে 63, এই যে 63 প্রয়োগ। দেখো তোমাদের দেখাচ্ছি অঙ্কটা, তাহলে 96 পেজ তোমরা চলে আসবা, এই যে আমাদের 96 পেজের 63 নম্বর যে প্রয়োগটা আছে, দাঁড়া 63 নম্বর যে প্রয়োগটা আছে আমাদের, এই যে দেখো ওখানে শুধু আমাদের চেঞ্জ করেছি, সেখানে আমাদের অঙ্কটা আছে এ বি দিয়ে আছে অঙ্কটা, এখানে আছে এক্স ওয়াই, একদম একই অঙ্ক। ওকে, দেখাতে বলেছিল দেখো প্রতিটি অনুপাতের মান 1/2, এখানে -1/-1ও হবে, তাহলে 1/2 বলেছে প্রশ্নে, শুধু 1/2 দেখালেই হবে আমাদের। ওকে, যেভাবে করা হয়েছে এখানে একদম করে দিয়েছি অঙ্কটা, বইয়েরই অঙ্ক আছে, এটা হচ্ছে 96 পেজে। ওকে, পরে তোমাদের যেটা দেখাবো 6 অথবাটা। দেখো 6 অথবাটা এটা কিন্তু বই থেকে নাই, বইয়ের বাইরেরই আছে প্রশ্নটা। চলো 6 অথবার অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি আমি। দেখো 6 অথবাটা, 6 অথবা, আর এক্সের মান দেওয়া আছে 3 + √3, আর এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 6। আচ্ছা, আমরা এখান থেকে ওয়াইয়ের মানটা বের করতে পারবো, 6/x। আচ্ছা, এখানে 6/xের মধ্যে জানা আছে, তাহলে এক্সের জায়গায় বসাবো 3 + √3। এবার এটাকে হর করণীয় নিরসন করে নেবে এই জায়গায়। তো হর করণীয় নিয়মটা কি, যেটা আছে সেটা তো বসিয়ে দাও, আর হরে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচ গুণ করতে হবে। এই যে এখানেও গুণ করলাম আর এখানেও গুণ করে দেবো, একে বলা হয় হর করণীয় নিরসন। গুণ করো, 6 × 3 = 18, 6√3 এটা হয়ে যাবে, দেখো 6 আর √3 6√3, এটা সবসময় হয়ে যাবে, দেখো এটা a + b, এটা a - b, মানে আমাদের সূত্রটা মিলছে, a² - b² সূত্র, a + b × a - b, তাহলে a বলতে 3, a² - b এখানে √3 তার স্কোয়ার, 18 - 6 এটা √3, এটা 3-এর স্কোয়ার 9 পাবা, আর √3² পেয়ে যাবা তোমরা 3 পেয়ে যাবা, এখানে বিয়োগ করলে এটা তোমরা পাবা 6 পেয়ে যাবা। উপর থেকে কিন্তু 6 কমন নিতে পারবা, 6 কমন নিলে পরে 3, 6 × 3 = 18, আর এটা হবে শুধু √3, 6 কেটে গেল, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 3 - √3, এটা কিন্তু ওয়াইয়ের মান পেয়ে গেলাম। ওকে, এটা ওয়াইয়ের মান, আর এটা এক্সের মান। আচ্ছা, আমাদের অঙ্কটা যদি দেখি, তো অঙ্কটা দেখো x+y তার হোল স্কোয়ার, মানে x+yটা আমাদের প্রয়োজন পড়বে। তো আমরা কাজ করি, x+y এই মানটা বের করে নিই। এক্সের মান হচ্ছে 3 + √3 প্লাস, আর ওয়াইয়ের মানটাই যা আছে 3 - √3, এটা আর এটা দেখো এই যে কেটে গেল, 3 আর 3 যোগ করে আমরা কত হচ্ছে 6 পেয়ে যাব। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 6 হয়ে গেছে। আচ্ছা, এখন কিন্তু অ্যান্সারটা হয়নি, আমাদের যেটা বের করতে বলেছে যে x+y তার হোল স্কোয়ার, ওই দিকে বর্গ করে নাও। দেখো এখানে বর্গ করলাম, তো এই যে 6-এরও বর্গ করে নাও, 6 × 6 = 36, দেখো 36 কিন্তু আমাদের অ্যান্সার। x+y হোল স্কোয়ারের মানটা বের করতে বলেছিল, সেটা কিন্তু আমাদের 36। ওকে, চলো পরের প্রশ্ন, এই যে 7-এর অথবা, এটা তো বই থেকেই সব উপপাদ্যগুলো আছে। তোমাদের উপপাদ্য অঙ্ক আমি কিন্তু প্রচুর দিয়েছি, প্রচুর করিয়ে দিয়েছি উপপাদ্য অঙ্কগুলো, তোমরা গিয়ে দেখো, আমার চ্যানেলে ভিজিট করো, প্লে লিস্টে চলে যাও, ক্লাস 10 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা উপপাদ্য অঙ্কগুলো পাবা, এবং তোমাদের যে কষি দেখি অঙ্কগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ, সেই অঙ্কগুলো কিন্তু করে দিয়েছি। ঠিক
ঠিক আছে, কিছু চ্যাপ্টার বাকি আছে, সেই চ্যাপ্টারগুলো আমি করিয়ে দেবো তোমাদের। চলো আসবো আমরা 8-এর দাগের অঙ্কগুলো। আটেরটা এই যে অঙ্কটা কিন্তু এটাও বই থেকে আছে, এত বই থেকে পেয়ে যাবে এটা। 8-এর অথবাটা আমরা করাবো। 8-এর অথবাটা বইয়ের বাইরের অঙ্ক আছে। চলো 8-এর অথবাটা দেখাচ্ছে তোমাদের। 8-এর অথবা কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে, চোঙের, ঠিক আছে, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল, আর এবং তার ভূমির পরিসীমাও দেওয়া আছে। ভূমির পরিসীমা যেটা পরিধিকে বোঝায়, ঠিক আছে, ভূমির পরিসীমা। দেখো চোঙ বলতে আমি এখানে একটা চোঙের ছবি যদি আঁকি, এটা যে গ্লাস আকৃতির এভাবে একটা চোঙের ছবি আঁকতে পারবা। এই যে ভূমির যেটা পরিসীমা, এই যে ভূমি, এখানে কিন্তু যে ভূমিগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু বৃত্তাকার, একটা বৃত্ত তৈরি হয়েছে। ওকে, আচ্ছা তাহলে এখানে এই যে আমি বৃত্তের এই যে ভূমিটা আছে তার ব্যাসার্ধ আর, চোঙের উচ্চতা এই যে এইচ আমি ধরে নিলাম। ভূমির পরিসীমা বলতে ভূমির পরিধি, যেটাকে বৃত্তের পরিধি বলা হয়, বৃত্তের পরিধি 2πr, ব্যাসার্ধ আর ধরে নিয়েছি। তাহলে এই যে 2πr, এই 2πr সমান সমান কত দেওয়া আছে এখানে, 110 দেওয়া আছে। দেখো এই মানটা কিন্তু দেওয়া আছে আমাদের, 2πr সমান সমান 110। তাহলে এখান থেকে দেখো আমরা কিন্তু আর এর মানটা পেয়ে যাব। এই যে আরটা কত পাচ্ছে লক্ষ্য করো এখানে, তাহলে আর পেয়ে যাব, আর 2 দিয়ে কাটাকাটি করে নেওয়া আগে, 2 পাচ্ছে 10, আবার 2 পাচ্ছে 10, 55। তাহলে আর সমান সমান পাবো 55 বাই, এই পাইটাকে নিচে নামিয়ে দিলাম, আর সমান সমান 55 বাই পাই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কি ভূমির ব্যাসার্ধ। আচ্ছা কাজ করে এখানে যদি আমরা পায়ের মানটা বসিয়ে দিই, চলো পায়ের মানটা বসিয়ে দিলে হবে, দেখো উপরে 55, নিচে পায়ের মান তোমাদের জানতে হবে যেটা হচ্ছে 22/7, এটা হচ্ছে পায়ের মান। তাহলে আর সমান সমান হয়ে যাবে, দেখো এই সরলটা কীভাবে করবা, এই যে 55 আছে না উপরেরটা, ওটা বসিয়ে দাও, আর যে 22/7টা কিন্তু উল্টে যাবে, এটা 7/22 হয়ে যাবে। 11 দিয়ে কাটাকাটি করে নাও, 11 পাচ্ছে 55, 11 দিয়ে 22। তাহলে আর এর মানটা যেটা দাঁড়ালো, এই যে 7 পাচ্ছে 35 আর নিচে 2, এটা হচ্ছে আমাদের আর ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছি। ওকে, আর এখানে আমাদের আবার যেটা বলেছে দেখো, আমাদের কিন্তু চেয়েছে চোঙের উচ্চতা আর আয়তন, চোঙটির আয়তন বের করবো আর উচ্চতা, মানে এইচের মান দরকার, আর আয়তন বলতে কতটা ফাঁপা আছে চোঙটা। তো এখন আর পেলাম, আমাদের কিন্তু এইচের মানটা দরকার আছে, এইচের মানটা বের করতে বলেছে, তারপর আমরা আয়তন পেয়ে যাবো এইচের মান পেয়ে গেলে। চলো দেখো এই যে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে প্রশ্নে, তো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা, পার্শ্বতল বলতে এই যে চার ধারটা, ঠিক আছে, এই যে চার ধারটা, গ্লাসের যে চার ধারটা, মানে এই দুটো তল বাদ দিয়ে, উপরের তলটা নিচের তলটা বাদ দিয়ে যে চার ধার তলটা, সেই তলের যেটা ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো তোমাদের যেটা জানতে হবে যে ভূমির যে পরিধি 2πr, ভূমির পরিধির সঙ্গে এই যে উচ্চতাটা গুণ করে দাও, মানে 2πr/h, এটাই হচ্ছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। ওকে, মানে গোল তলটা যেটা পার্শ্বতলটা, এই গ্লাসটাকে ধরো না হাত দিয়ে, সেই পার্শ্বতলটা, তার ক্ষেত্রফলটা হচ্ছে 2πr/h, ভূমির পরিধি ইন্টু উচ্চতা 2πr/h, এটা মনে রাখবা। তাহলে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr/h, এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 4400, তো আমরা এখানে 4400 বসিয়ে দেবো। আচ্ছা এখানে 2 দিয়ে যদি কাটাকাটি করে দিই, তাহলে 22 হয়ে যাবে। আচ্ছা পায়ের মান 22/7 আমি বসিয়ে দিলাম, আর এর মানটা বসিয়ে দেবো 35/2 পেয়েছি, আর এইচের মানটা এখান থেকে বের হবে, ঠিক আছে, এইচ আমাদের। চলো দেখো এইচের মানটা আমাদের কত বেরোচ্ছে এখান থেকে। আচ্ছা এখানে 22, 1কে 22, এই যে দুটো শূন্য বসে গেল। এবার 7 পাচ্ছে 35, কাটাকাটি করে দিলাম, 5 দিয়ে 100কে যদি কাটাকাটি করো, তাহলে 5 দিয়ে 10 শূন্য। এখন দেখো এইচের মানটা দাঁড়িয়ে গেল, এই যে দেখো এই যে 2 আছে এইদিকে, 2 আর 20 গুণ হয়ে যাবে, তার 20 দিয়ে 40, এইচ হয়ে গেলো 40। তাহলে উচ্চতা কিন্তু পেয়ে গেলাম, আমাদের যেটা বলেছিল সেমিতে আছে এককটা, তাহলে উচ্চতা হয়ে গেল 40 সেমি, এটা আমাদের একটা অ্যান্সার। ওকে, উচ্চতা বের করতে বলেছিল, চোঙের উচ্চতা 40 সেমি। এবার চোঙের আয়তন বের করতে বলেছে, ঠিক আছে, আয়তন, চোঙের আয়তন এটা। ওকে, চোঙের আয়তন, চোঙের আয়তনের সূত্র, চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h। ওকে, এটা মনে রাখবা। পায়ের মান 22/7,
আর হচ্ছে দেখো 35/2, যেহেতু আর স্কোয়ার আছে 35/2 দুবার লিখে দাও। আর এইচটা বের করলাম 40, এত বর্গ হবে না, এটা হবে ঘন সেমি হবে। আয়তনের ক্ষেত্রে ঘন কথাটা আসবে, ঘন সেমি। কাটাকাটি করো, 7 5 35। আচ্ছা, এখানে এই যে 2 দিয়ে 4 শূন্য, আবার 2 দিয়ে 4 শূন্য। তাহলে দেখো তো আমাদের নিচে কিছু নাই, আমাদের শুধু আছে 22 গুণিত 5 গুণিত 10 ঘন সেমি। এটা গুণ করে নেব আমরা। দেখো 5 দিয়ে 10, 5 দিয়ে 10। আচ্ছা, আর একটা আছে এখানে 35টা আমাদের ছাড়া পেরে গেছে, 22 ইন্টু 5 ইন্টু 35টা কোথায় লিখি? আচ্ছা, এখানে লিখে দিচ্ছি 35। ওকে। আচ্ছা, 5 দিয়ে 10, আবার 5 দিয়ে 10 11, এটা 110 গুণিত, আর 35 10 গুণ করলে এটা 350 পেয়ে যাবে, ঘন সেমি। আচ্ছা, 35, দেখো এই দুটো যদি গুণ করে নাও, তাহলে এই দুটো গুণ করে কত পাবো আমি বলে দিচ্ছি তোমাদের। এটা পেয়ে যাবে 38,500, এত ঘন সেমি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার দাঁড়াবে। তোমাদের বইতে অ্যান্সারটা একটু আলাদা আছে, 38.5 এরকম একটা অ্যান্সার আছে, সেটা কিন্তু অ্যান্সার আসছে না। ঘন সেমিতে আমাদের কিন্তু এটাই অ্যান্সার আসছে, কিন্তু এটাই আমাদের অ্যান্সার হবে। এক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাবা অ্যান্সারটা এটাই ঠিক আছে। যদি অন্য কোনো অ্যান্সার হয় তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। ওকে, অ্যান্সার কিন্তু আমার অনুযায়ী যেটা দাঁড়ালো, সরল করে, কোথাও তো ভুল করে নিই, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চোঙের আয়তন হয়ে গেল এটা। তো চোঙের উচ্চতা, চোঙের আয়তন বের করতে বলেছিল, আমরা কিন্তু বের করে নিয়েছি। তো এই তো ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো, আজকের যে 13 নম্বর স্কুল সম্পূর্ণ পাঠ তোমাদের করে দিয়েছি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওতে বন্ধুদের শেয়ার করতে হবে। পরবর্তী ক্লাস তোমাদের খুব শীঘ্রই চলে আসবে। তো তোমরা সবাই ভালো থেকো।